দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবিত ও মৃত এই গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পটি বিহার টেটের অন্তর্গত রয়েছে। জীবিত ও মৃত এই ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1892 সালে একটি বিখ্যাত ছোট গল্প। এই ছোট গল্পটি ভীষণভাবে উল্লেখযোগ্য হয়েছিল তার ঘটনা বিবরণ ইত্যাদি বিভিন্ন কারণে। আর এই ছোট গল্পটিকে রবীন্দ্রনাথ পরবর্তীকালে গল্পগুচ্ছে স্থান করে দিয়েছিলেন। গল্পটি যেমন ছিল হৃদয়গ্রাহী, তেমনি এটা চিত্তাকর্ষী। জীবিত ও মৃত যে গল্পটি রবীন্দ্রনাথ লিখেছেন, সেই গল্পটি শুরু হয়েছে কাদম্বিনী নামক এক বিধবার জীবন বৃত্তান্ত নিয়ে। রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুর ছোট ভাইয়ের বউ ছিল এই কাদম্বিনী। আমরা এই গল্পটিতে দেখতে পাই এই বিধবা কাদম্বিনীর পিতৃগৃহে ও শ্বশুরালয়ে নিজের আপন বলতে কেউ ছিল না। যেহেতু সে বিধবা ছিল, তাই আপন বলতে আর কেউ ছিল না, কোনো সন্তানও ছিল না। ফলে ভাসুর সারদা শঙ্করের ছোট ছেলেটি ছিল তার নয়নের মণি। বিধবার সমস্ত রুদ্ধ প্রীতির একমাত্র ধন ছিল সেই ছোট ছেলেটি। আর কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, বা সমাজ যে সম্পর্ককে কোনোদিন স্বীকৃতিই দেয়নি, বা বলতে পারো সমাজে সেই মায়া মমতার কোনো দাম ছিল না। সমাজ যেন সব সময় কাদম্বিনীকে বাধা দিয়ে রেখেছে। মানে সে যে বিধবা, এই জন্য তার শখ, আহ্লাদ, ভালোবাসা, ইচ্ছা এগুলি যেন থাকতে নেই। সমাজ এটা তাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কাদম্বিনীর যদি কোনোদিন কোনো ইচ্ছা, শখ, ফুর্তি ইত্যাদি জেগে থাকে, তাহলে তাকে গলা টিপে তার মনের মধ্যেই তাকে হত্যা করে দিতে হয়। সেটি বহিঃপ্রকাশ করার জায়গা সে খুঁজে পায় না। রবীন্দ্রনাথ এই চিত্র দেখাতে গিয়ে সমাজের যে অসঙ্গতি, সেই অসঙ্গতির মধ্যে কুঠারাঘাত করেছেন, একথা বলতেই হয়। এই গল্পে আমরা দেখতে পাই জমিদার শ্রেণীর প্রতিভূরা তাদের আধিপত্য বিস্তার করতে বা তাদের যে ক্ষমতা ইত্যাদি দেখাতে অন্যের উপর শোষণ পর্যন্ত চালাতেন, বা অন্যের উপর অত্যাচার চালাতেও তারা দ্বিধাবোধ করতেন না। আর সারদা শঙ্কর বাবু এই গল্পে ছিল জমিদার, তাই তার আধিপত্য, দাম্পত্য, অহংকার ইত্যাদি আমরা এই ছোট গল্পে ভীষণ পরিমাণে দেখতে পাই। ফলে তৎকালীন সমাজ ব্যবস্থার জমিদারি শাসন সম্পর্কে আমরা অবহিত হতে পারি এই ছোট গল্প থেকে। কাদম্বিনী এই গল্পের বিধবা একজন নারী, ফলে এই সমাজ তাকে সঠিক মর্যাদা দেয়নি। উপরন্তু বলা যায় সারদা শঙ্কর বাবুও তাকে তাচ্ছিল্যভাবেই সবসময় দেখতেন। আবার এদিকে কাদম্বিনী নিঃসন্তান হওয়া সত্ত্বেও তাকে যে নতুনভাবে একটি চরিত্রে ফুটিয়ে তুলবে, সেই চরিত্রে নতুনভাবে তাকে সজ্জিত করেও এই ছোট গল্পে তোলা হয়নি। ফলে এই কাদম্বিনীর মধ্য দিয়েই আমরা তৎকালীন যে নারীদের অবস্থা, মানে বিশেষত বিধবা নারীদের অবস্থা কেমন ছিল তা জীবিত মৃত গল্পের মধ্য দিয়ে বুঝতে পারি। আমরা এই গল্পে দেখতে পাই হঠাৎ একদিন শ্রাবণ রাতে, প্রায় হঠাৎ করেই আর কি, কাদম্বিনীর শ্বাস চলাচল বন্ধ হয়ে যায়। কোনো রকম পুলিশের ঝামেলা যাতে না হয়, যেহেতু তার দুকুলে কেউ ছিল না কাদম্বিনীর, তাই জমিদারের আদেশেই 4 জন ব্রাহ্মণ পণ্ডিত মিলে খুব তাড়াতাড়ি সেই মৃতদেহটিকে দাহ করতে নিয়ে যায়। খুব সেটা তাড়াতাড়ি চটজলদি অবস্থায় তারা করে। কিন্তু আমরা সেখানে গিয়ে হঠাৎ একটি আকস্মিক ঘটনা দেখতে পাই। মানে তারা যে দাহ করতে নিয়ে গেছিল, সেই সময়টিতেই একটি ঘটনা ঘটে।
এই কাহিনীটিকে হঠাৎ করে তোমার ভূতের কাহিনী বলেই মনে হতে পারে। আমরা এখানে দেখতে পাই নিতাই, গুরুচরণ, বনমালী ও বিধু কাঠ আনার নাম করে সবাই একে একে সেই মৃতদেহটির কাছ থেকে সরে পড়ে দূরে, মানে কেউ আর মৃতদেহটির কাছে থাকতে চায় না। তারা কাঠ আনার নাম করে দূরে দূরে সবাই চলে যায়। আর গেছিল তো 4 জনই। আর এমন সময় হঠাৎ কাদম্বিনীর শ্বাস প্রশ্বাস চলতে শুরু করে। কাদম্বিনী যখন শ্বাস প্রশ্বাস চলে, সে চোখ খুলে দেখতে পায় সে একটি মৃত জায়গায়, যেখানে সবাইকে নিয়ে আসা হয় সেখানে উপস্থিত, এবং আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে সেখান থেকে উঠে চলতে শুরু করে দেয়। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ যেমন তার সমসাময়িক একটি কুসংস্কারের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন, তেমনি এই বিধবা নারীটিকে এমনভাবে সৎকার্য করার ঘটনার মধ্য দিয়ে দেখিয়েছেন তার যেন দায়হীন অবস্থা। মানে একটি জমিদার পরিবারের বউ মারা গেছে, কেমন জানি একটা দায়হীন ভাবে তারা সৎ কাজ করে দিচ্ছে। তো এই যে একটা অবহেলার দিক, সেটিকেও রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। তাই আমরা দেখতে পাই এই যে 4 জন যারা নিয়ে গেছিল, তারা যখন দূরে দূরে দাঁড়িয়ে ধূমপান করছে, তখন সেখানে হঠাৎ করে কাদম্বিনী নড়ে উঠলো। তো আর নড়ে উঠে কাদম্বিনী উপরে উঠে বসে যায়, এবং বসে গিয়ে যখন কাউকে দেখতে না পায়, সে তো চলতে শুরু করে দিবে। সে বুঝতেই পারে না, আসলে সে তো সেন্সলেস হয়ে গেছিল, আর এরা ভাবছে মারা গেছে। যাই হোক, তখন সে কাউকে না পেয়ে চলতে শুরু করে দিছিল। যেহেতু মৃত্যুর কোল থেকে সে আবার পুনরায় জীবনে ফিরে আসে, একটা অদ্ভুত জায়গায় সে যেন নিজেকে আবিষ্কার করে। সে নিজেও বুঝতে পারছিল না সে বেঁচে আছে নাকি মারা গেছে। সে বাড়ি ফিরতে চায়, কিন্তু তার তখনই মনে হয় সে তো আর বেঁচে নেই। আমি যদি এখন বাড়ি ফিরে যাই, আমাকে কি সবাই স্বাগত জানাবে? কখনোই জানাবে না, বরং আমাকে দেখে সবাই তো ভয় পাবে। তখন সে জানতে পারে, বা সে আগেও জানতো, জীবিতরা যেমন মৃতকে দেখে ভয় পায়, আমিও তো মরে গেছি, হয়তো আমিও তো তাদেরকে বাড়িতে গেলে পরে জীবিতদের দেখে আমিও তো ভয় পেয়ে যাব। তাহলে এখন কি করা যায়? তখন এভাবে কাদম্বিনী ইতস্ততভাবে এদিক ওদিক ঘোরাফেরা করছিলেন। তখন সেখানে একটি লোককে তিনি দেখতে পান রাস্তায়। লোকটিকে ভদ্রলোক বলেই মনে হলো, এবং লোকটিকে তিনি বিশ্বাস করে তার একটি বান্ধবীর বাড়িতে পৌঁছে দিতে বলেছিলেন। মানে কাদম্বিনী তার বান্ধবীর বাড়ি গিয়ে উঠতে চেয়েছিল। লোকটি কাদম্বিনীর কথা মতো তার বান্ধবী যোগমায়ার বাড়িতে তাকে দিয়ে আসে। দেখো, যোগমায়া তো আর এসব ব্যাপারে জানতো না যে কাদম্বিনী মারা গেছে, আর এটা তো হুটহাট করে একটা ঘটনা, ইনসিডেন্ট ঘটে গিয়েছে। যাই হোক, কাদম্বিনীকে যোগমায়া দেখতে পেয়ে ভীষণ আনন্দিত হয় যে অনেকদিন পর তুই এলি আমাদের বাড়িতে। তখন কাদম্বিনী তেমন কিছু বলেনি, শুধু বলল যে আমি বাকি জীবনটা তোর বাড়িতে চাকর হিসাবেই কাজ করে কাটিয়ে দিতে চাই, আমি এখানেই থাকবো। যোগমায়া তখন বলে, চাকর হিসাবে কাজ করার কোনো দরকার নেই, তুই এমনি থাক আমার বাড়িতে, এবং এভাবেই থাক না, অসুবিধা কি আছে, তোকে কাজ করেই খেতে হবে, তার তো কোনো কথা নেই। যাই হোক, যোগমায়া তাকে বাড়িতে রেখে দিতে চাইল। আর যখন থেকে কাদম্বিনী যোগমায়ার বাড়িতে থাকতে শুরু করে দেয়, ঠিক তখন থেকেই অদ্ভুত রকমের আশ্চর্য সব অলৌকিক ঘটনা যোগমায়ের বাড়িতে ঘটতে থাকে। বলতে পারো তার বাড়িতে ভুতুড়ে সব কাণ্ড কারখানা সেদিন থেকেই শুরু হয়ে যায়। বলতে পারো এক কথায় সেই বাড়িতে ভূতের আনাগোনা বেড়ে যায়। কাদম্বিনীর হঠাৎ মনে হয় এই সময় ভূতের আনাগোনা কেন হবে। সে নিজেকে তখন মনে হয় যে আমি হয়তোবা মারা গিয়েছি, এবং সে নিজেই বিবেচনা করে বা ভাবতে থাকে যে এই সময় যোগমায়ের বাড়িতে আমি তো মারা গেছি, বেশিক্ষণ থাকাটা আমার, বা বেশি দিন থাকাটা আমার ঠিক হবে না। এদিকে যোগমায়াও বিভিন্ন অলৌকিক ঘটনা বা ভূতের ঘটনায় বিরক্ত হয়ে ওঠে, এবং
সে তখন কাদম্বিনীর কাছে জানতে চায়, আচ্ছা তোর শ্বশুর বাড়িতে কি এমন ঘটেছে যে তুই শ্বশুর বাড়িতে না থেকে আমার বাড়িতে এসে থাকা শুরু করছিস। মানে সে কাদম্বিনীর কাছে আসল রহস্য জানতে চায়। কাদম্বিনী তো তেমন কিছু বলে না। তখন যোগমায়ার স্বামী কাদম্বিনীর শ্বশুর বাড়িতে যায় যে আসল ঘটনাটা কি, গিয়ে জিজ্ঞাসা করে আসি। তখন কাদম্বিনীর খোঁজ নিতে গিয়ে যোগমায়ার স্বামী জানতে পারেন যে কাদম্বিনী অনেক দিন আগে মারা গেছেন। এ কথাটি এসে যোগমায়ার স্বামী যোগমায়াকে বললে যোগমায়া তো এটা বিশ্বাসই করতে পারে না। এ তো সবসময় আমাদের সামনে চলাফেরা করছে, তো এ কিভাবে মারা গেল। যাই হোক, অর্ধেক রাত্রে যখন যোগমায়া এবং তার স্বামীর প্রচন্ড ঝগড়া শুরু হয়ে গিয়েছিল, সেই সময় হঠাৎ করে কাদম্বিনী সেখানে চলে আসে এবং জানায় যে সে সত্যি সত্যিই মারা গিয়েছিল কিছুদিন আগে। সেই সময় যোগমায়া এবং তার স্বামী কাদম্বিনীকে তাদের বাড়ি থেকে বের করে দেয় এবং কাদম্বিনী কোথায় যাবে, তার তো দুকুলে কেউ নেই। বাধ্য হয়ে সে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে এবং তার যে একজন ওই যে ছোট বাচ্চা বলছিলাম না, যাকে ছেলে হিসাবে সে বেশি ভালোবাসতো, সেই বাচ্চা ছেলেটি কাদম্বিনীকে দেখে খুব খুশি হয়। অবশেষে এত দিন পরে কাদম্বিনী নিজেকে জীবিত মনে করে খুশিতে ভরে ওঠে এবং সে বুঝতে পারে যে সেই বাচ্চা ছেলেটি তাকে যখন চিনতে পেরেছে তখন নিশ্চয়ই সে জীবিত আছে। কিন্তু বাচ্চা ছেলেটি খুশি হলেও বাড়ির অন্যান্যরা কাদম্বিনীকে দেখে খুশি হয়নি, বরং আতঙ্কিত হয়ে পড়েছিল। কাদম্বিনী অনেক চেষ্টা করে তাদের বোঝানোর যে তিনি বেঁচে আছেন, কিন্তু বাকিরা মানে বাড়ির সবাই সে কথা বিশ্বাসই করতে চায় না যে তিনি বেঁচে আছেন। সেই সময় কাদম্বিনী হঠাৎ দেখতে পান উঠানের মধ্যে একটি কূপ রয়েছে, মানে কুয়ো রয়েছে। সে ঝোঁকের বাথায় বা বলতে পারো রাগ করেই সেই কুয়োতে গিয়ে ঝাঁপ দিয়ে দেন এবং সেই কুয়োতেই কাদম্বিনী মারা যান। কাদম্বিনী মারা যাওয়ার মাধ্যমেই বা আত্মবিসর্জন দেওয়ার মাধ্যমেই প্রমাণ করতে পেরেছিলেন যে তিনি বেঁচে ছিলেন। এই গল্পে আমরা দেখতে পাই সামাজিক বিধি বিধানের ফাঁদে বারবার কাদম্বিনীকে ফাঁসতে হয়েছিল বা বারবার কাদম্বিনীকে বাধা পেতে হয়েছিল। এই গল্পে যোগমায়াকেও দেখা যায়। সে সইয়ের প্রতি বা বান্ধবীর প্রতি প্রথম দিকে ঠিক থাকলেও পরবর্তীতে সমাজ রক্ষার তাগিদেতেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কাদম্বিনী একটি সময় ভীষণ মন খারাপ অনুভব করেছিলেন। তখন তিনি বলেছিলেন, আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি কোনো অপরাধ করেছি? আমার ইহলোকেও স্থান নাই, আবার পরলোকেও স্থান নাই। আমি তবে কোথায় যাইব? কাদম্বিনীর এই যে দুঃখ, এই দুঃখের কথা তিনি এই গল্পে বলেছিলেন। কাদম্বিনীর যেন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গিয়েছিল এই গল্পে। এই গল্পে কাদম্বিনীকে ভূত মনে করে সবাই যেন তাড়িয়ে দিতে চেয়েছিল। সবাই যেন তাকে দেখে আতঙ্কিত হয়। অবশেষে কাদম্বিনী নিজের জীবন আত্মবিসর্জন দিয়ে প্রমাণ করেছিল যে সে মারা যায়নি, সে জীবিত রয়েছে। এই গল্পের সবাই বুঝতে পারে যে কাদম্বিনী আগে মারা যায়নি, সে এখন মরল। তাই গল্পটির শেষে বা উপসংহারে এই বাক্যটি লেখা আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ দিল সে মরে নাই। দেখো, গল্পটি এই পর্যন্তই ছিল। এর বিষয়বস্তু খুবই ছোট। এর মধ্যে আমরা এমসিকিউ এসিকিউ প্রশ্নকে ইনক্লুড করলাম না। আমি আরেকটি ভিডিও তৈরি করব যার মধ্যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর থাকবে। আজকে তবে এ পর্যন্তই। আমাদের আরেকটি গল্প রয়েছে রবীন্দ্রনাথের ত্যাগ। সেই ত্যাগ গল্প নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব, খুব শিগগিরই সেটি আপলোড করে দেব। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে তাড়াতাড়ি।